দেখছেন স্বাধীন সংলাপ, সৌজন্যে আলোক হেলথ কেয়ার হাসপাতাল, সহযোগিতায় বসুন্ধরা মেডিকেল সিটি। আজকে আপনাদের সাথে আছি আমি রেজন ফয়েজ। আজকে আমাদের আলোচনার বিষয় আমরা দিয়েছি নির্বাচনের পর নতুন বিতর্ক। আপনারা জানেন যে নির্বাচনের পরে বেশ কিছু বিতর্ক তৈরি হচ্ছে। নতুন মন্ত্রী সভা শপথ নেওয়ার পর মন্ত্রীরা যখন কথা বলেছেন তাদের কয়েকজন মন্ত্রীর কথা নিয়ে একটু বিতর্ক তৈরি হয়েছে। এই যে সামনে 21শে ফেব্রুয়ারি আমরা শেষ করলাম, তারপরে এই ইনসাফ, আজাদি, বয়ান, এইসব শব্দ নিয়ে এক ধরনের বিতর্ক তৈরি হয়েছে আমরা দেখতে পাচ্ছি। জামাত ইসলাম প্রথমবারের মতো শহীদ মিনারে ফুল দিতে গেছে, এইটা নিয়ে এক ধরনের বিতর্ক আমরা দেখতে পাচ্ছি। সেই সঙ্গে এই বিষয়ে নিয়ে আলোচনা করার সাথে সাথে আপনারা জানেন আগামী 12ই মার্চ সংসদ অধিবেশন শুরু হবে। এই বিষয়টি নিয়ে আমাদের আলোচনার বিষয় হবে আজকে। আমাদের সঙ্গে দুজন স্টুডিওতে আছেন, একটু পরিচিত হয়নি। আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল এবং আছেন জাতীয় নাগরিক পার্টি যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। এখন এই 21শে ফেব্রুয়ারির পরে হঠাৎ করে এই সামাজিক যোগাযোগ মাধ্যম সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে যে আজাদি, ইনকলাব, বয়ান, বন্দোবস্তর মতো শব্দ নিয়ে বেশ আলোচনা হচ্ছে। এই আলোচনাটা অতটা গুরুত্ব পেত না যদি রাজনীতিবিদরা, প্রভাবশালী মন্ত্রী, এমনকি আজকে জামাত ইসলামের আমির তিনি এটি নিয়ে মন্তব্য করেছেন, সাবেক প্রধান উপদেষ্টা প্রেস সচিব মন্তব্য করেছেন। সব কিছু মানে এই বিতর্কের নিয়ে আপনার একটি মন্তব্য একটু জানতে চাই। আপনাকে ধন্যবাদ, মাসুদ ভাইকে শুভেচ্ছা। এই বিতর্কের পেছনে রাজনীতিটাই মূল কারণ। যারা এই কথাগুলো বলছেন তাদের ভাষা সম্পর্কে ধারণা অত্যন্ত সংকীর্ণ, এটা বোঝা যায় তাদের কথায়। যেমন ধরুন জ্বালানি মন্ত্রী এই পর্যায়ে এসে জ্বালানি মন্ত্রী তিনি আসলে এই পর্যায়ের বিতর্কটাকে উস্কে দিয়েছেন। তিনি যেখানে বললেন যে এগুলো চলবে না, ইনকিলাব জিন্দাবাদ চলবে না, যদি আপনারা বাংলাকে চান, বাংলার চেতনাকে ঊর্ধ্বে ধরে রাখতে চান, তাহলে এটা চলবে না, কারণ ইট ইজ আ ফেইলিয়ার অফ আ টিচার। তখন আমি কালকে বললাম যে উনি ইনকিলাবকে হটানোর জন্য ইংরেজির দ্বারস্থ হতে প্রস্তুত, কিন্তু এই ইনকিলাবটা কিন্তু ঔপনিবেশিক ইংরেজদের ঠেকানোর জন্য বা হটানোর জন্য এখানে বিপ্লবীরা এই স্লোগানটা নিয়ে এসেছিল। উনি সম্ভবত এই ইতিহাসটা জানেন না। এখন এটা তো কেউ কারোর উপর চাপিয়ে দিচ্ছে না। এটা গণ অভ্যুত্থানের পরে প্রত্যেকটা গণ অভ্যুত্থান, প্রত্যেকটা বড় বড় রাজনৈতিক ঘটনা কিছু নতুন শব্দ বা কিছু পুরনো শব্দকে নতুন করে নিয়ে আসে এবং সেটা চর্চা হয়। যেমন জিন্দাবাদ শব্দটার কথাই ধরেন, এটা কি বাংলাদেশে কোনো নতুন কোনো শব্দ? কোন রাজনৈতিক দল এই স্লোগান দেয় নাই? বা বিএনপির স্লোগানের মধ্যে আছে বাংলাদেশ জিন্দাবাদ। আমি আজকে বিএনপির গত 4 অগস্ট, 5 অগস্টে তো গণ অভ্যুত্থান হলো, 4 অগস্টে বিএনপির অফিসিয়াল পেজের দেখলাম, একটা পোস্ট দেখলাম, সেখানে ইনকিলাব জিন্দাবাদ এটা বলা হচ্ছে অবলীলায়। তারপর হচ্ছে আপনার এই যে ইনসাফ, জুলুম, এই শব্দগুলো তো বাংলা ভাষায় যদি কেউ বলে যেটা নতুন শব্দ, এগুলোর বয়স মানে অনেক পুরনো, রাজনৈতিকভাবে অন্তত 60-70 বছর। আপনি শেখ মুজিবুর রহমানের বইয়েরও আমি দেখলাম যে অনেকে একেবারে কত % আছে এই শব্দগুলো, সেটারও পরিসংখ্যান অনেকে হাজির করেছেন। কারাগারের রোজনামচা কিংবা অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে এই সব জুলুম, ইনসাফ শব্দগুলো, এগুলো বহুল প্রচলিত শব্দ বাংলাদেশে। ফলে এগুলো নিয়ে নতুন বিতর্কটা সম্পূর্ণভাবে রাজনৈতিক। এটার কোনো ভাষাতাত্ত্বিক মানে কোনো গ্রাউন্ডই নাই যে এগুলো বাংলা ভাষার শব্দ না, এই কথা কেউ বলতে পারবে না। কারণ আপনি যদি এটা বলেন যে বাংলা ভাষার শব্দ না, তাহলে আপনি শহীদ মিনার, এই শহীদ আর এই মিনার, এগুলো কি বাংলা ভাষার শব্দ? এগুলো কিন্তু বাংলা ভাষার শব্দ। কারণ যে উৎস থেকে আসুক না কেন, এটা যখন আপনার ভাষার মধ্যে এস্টাবলিশড হয়ে যায় তখন সেটাকে আসলে আপনি ওই ভাষার শব্দই বলতে হয়, এটাই নিয়ম। চেয়ার, টেবিল, ইন্টারনেট, মোবাইল, সেলফি, এসবকে আমরা কিন্তু আজকাল আর ইংরেজি বা অন্য ভাষা শব্দ বলবো না। বালতি, আলপিন, রিক্সা, হরতাল, আদালত, আইন, এই শব্দগুলো তো বাংলা ভাষার শব্দ, যদিও এগুলো অন্য উৎস থেকে এসছে, কিন্তু এই শব্দগুলো এখন এমন হয়ে গেছে যে এগুলো ছাড়া আপনি আজকে চলতে পারবেন না। ফলে এই যে এখন অনেকে বলার চেষ্টা করছেন, গতকালকে আলোচনাটা হলো একটা টেলিভিশনে, যে এই যে এই শব্দগুলো, যে শব্দগুলো নিয়ে আপত্তি, সেই শব্দগুলো প্রশ্নে তার বক্তব্য হচ্ছে ওই আলোচকের যে এইটার ব্যবহারটা, বুঝলাম এগুলো ভাষাতাত্ত্বিকভাবে ব্যবহার করাটা ভুল না, কিন্তু এটার ব্যবহারটা হচ্ছে রাজনৈতিক। তাই মানলাম এটা রাজনৈতিক, এটার বিরোধিতাও তো রাজনৈতিক। এই যে জ্বালানি মন্ত্রী যে আপনার গতকালকে যে কথাটা বললেন, এটা তো একটা কমপ্লিটলি তার নিজস্ব একটা কালচারাল পলিটিক্স থেকেই এসছে, মানে তার একটা বোঝাপড়া থেকেই কিন্তু এই বিরোধিতাটা এসেছে। কোনো বিরোধিতা করার দরকার নেই। আপনি যদি বলেন, কেউ যদি বলে বিপ্লব দীর্ঘজীবী হোক, কাউকে কি মাথায় বাড়ি দেওয়া হচ্ছে? আপনি বলেন বিপ্লব দীর্ঘজীবী হোক, কোথায় ইনকিলাব জিন্দাবাদ লাগবে আর কোথায় বিপ্লব দীর্ঘজীবী হোক লাগবে, এটা সবাই বুঝে। যখন স্লোগান হয় তখন ইনকিলাব জিন্দাবাদের যে একটা দোতনা, একটা যে আপনার ছন্দ, সেটা কিন্তু বিপ্লব দীর্ঘজীবী হোক নাই। আবার লিখতে গেলে বিপ্লব দীর্ঘজীবী হোক অনেকে লেখে। এবং আপনি দেখবেন যে আমাদের এই বাংলাদেশের বাংলা ভাষার তুলনায় কলকাতার বাংলায় ফার্সি, উর্দুজাত শব্দের ব্যবহার আরও অনেক বেশি। কেন? খুব স্বাভাবিক কারণে, কারণ ওখানে ফার্সি একসময় রাজভাষা ছিল এবং কলকাতা ছিল কলোনিয়াল বেঙ্গলের বা কলোনিয়াল ইন্ডিয়ার একসময় রাজধানী ছিল। ফলে ওখানে কিন্তু এটা ভাষাটা বেশি এবং অনেকে ব্যবহারটা বেশি। অনেকে এটা জানে না যে রামমোহন রায় হচ্ছেন মানে পুরো এন্টায়ার পৃথিবীর প্রথম ফার্সি পত্রিকার সম্পাদক। প্রথম ফার্সি পত্রিকা ওনার হাত ধরে এসছে।
এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেন, রামমোহন বলেন, আমাদের কলোনিয়াল আমলের যত বড় বড় পুরোধা ব্যক্তিত্ব আছেন হিন্দু ব্যাকগ্রাউন্ডের, প্রত্যেকের ভাষার মধ্যে ফার্সি শব্দের যথেষ্ট পরিমাণ ব্যবহার আমরা দেখি। আপনি রাজনৈতিক কারণে বিতর্কটা আসছে, উদ্দেশ্যটা কি তাহলে? উদ্দেশ্যটা হচ্ছে যে যার যার কালচারাল পলিটিক্স করতেছে, মানে যে যার আপনার প্রত্যেকের একটা রাজনীতির সাথে, প্রত্যেকের একটা রাজনৈতিক অভিমুখের সাথে একটা বিশেষ বিশেষ ভাষার বিবেচনা থাকে, তো তারা সেই ভাষাগুলোই আপনার চাপিয়ে দিতে চায়, সেখান থেকে এটা আসছে। যেমন ধরুন কেউ কেউ দাওয়াত শব্দ শুনলে রেগে যায়, তাকে আমন্ত্রণ বলতে হয়। ঠিক, আমি গতকালকে বললাম যে একটা প্রোগ্রামে আমি একজনকে দাওয়াত দিয়েছিলাম, তিনি বললেন যে এই শব্দ ব্যবহার করেন কেন? তাহলে আমি বলছি কী বলতে হবে? উনি বললেন যে আমাকে আমন্ত্রণ জানান। তাই আমি বলছি আপনাকে আমন্ত্রণ জানালাম, বাকি সবার জন্য দাওয়াত। তো এইগুলো কিন্তু গোঁড়ামি, ঠিক আছে? এই গোঁড়ামির কোনো দরকার নাই। তো দাওয়াত আমন্ত্রণ এক একটা ক্ষেত্রে আমরা এক একটা ব্যবহার করি, কোথায় শ্মশান ব্যবহার করব, কোথায় কবর ব্যবহার করব, কোথায় আমরা গোরস্থান ব্যবহার করবো, এগুলো আলাদা আলাদা জায়গায় আছে। কিন্তু ইঞ্জিনিয়ারিং করাটা খারাপ ডেফিনেটলি। তো যেটা স্বতঃস্ফূর্তভাবে মানুষের ভাষার মধ্যে যেটা চলে আসছে, আর ভাষা তো একটা সবসময় একটা ওপেন জিনিস, ভাষার মধ্যে সবসময় যে কোনো জীবন্ত ভাষায় প্রতিনিয়ত নতুন শব্দ ঢুকবে। ইংরেজি ভাষার মধ্যে লাতিন শব্দের সয়লাভ, লাতিন শব্দ দিয়ে। তো এটা জীবন্ত ভাষার বৈশিষ্ট্য এবং এটাই ভাষার ইলাস্টিসিটি। যে ভাষা নতুন শব্দ গ্রহণ করতে পারে না, ওই ভাষা মৃত ভাষা, ঠিক আছে? ফলে এই বিতর্কগুলো অহেতুক এবং এগুলো আসলে এক নম্বর কথা হচ্ছে যে এগুলোর কোনো ভাষাতাত্ত্বিক কোনো গ্রাউন্ড নাই। দ্বিতীয়ত হচ্ছে এগুলো এন্টায়ারলি পলিটিক্যাল এবং রাজনৈতিক প্রকল্প আকারেই আমি দেখি। আমাদের এই তর্কগুলো না করে যে গণতান্ত্রিক বাংলাদেশ, যদি ২১-এর কথা বলেন, ২১-এর চেতনা হচ্ছে আপনি ভাষা পুলিশিং করবেন না, বিভিন্ন ভাষাকে সহাবস্থান দেবেন, আর বাংলাকে পারলে রাষ্ট্রভাষা করেন। রাষ্ট্রভাষার আন্দোলন হয়েছিল, ওইটা করার খবর নাই, কিন্তু আমরা ভাষা পুলিশিং করতেছি। আচ্ছা মাসুদ কামাল, এই বিতর্কে যদি আমি জানতে চাই যে আসলে এই ৫ই আগস্টের এই অভ্যুত্থানের পরে হঠাৎ করে যে আজাদি, ইনকলাব, বয়ান, বন্দোবস্ত, এই শব্দগুলো বেশি আমরা শুনতে শুরু করলাম। এই তখন থেকে এই শব্দগুলো আনা একটা রাজনৈতিক ব্যাপার কিনা, এবং এখন যে বিতর্ক তৈরি হচ্ছে এইটার রাজনৈতিক ব্যাপারটা আপনি কীভাবে দেখছেন? শুনেন, এই যে শব্দগুলো আছে না, এগুলো আসলে বিদেশি শব্দ। তো পৃথিবীর এমন কোনো ভাষা আপনি পাবেন না যেখানে নাকি বিদেশি শব্দ নাই। মানে ওই দেশের জন্য যেগুলি বিদেশি সেগুলো, এরকম শব্দ ছাড়া কোনো ভাষা পাবেন না। এবং ভাষার মধ্যে যখন বিদেশি শব্দ ঢুকে তখন বুঝতে হবে ওই ভাষাটা গতিশীল ভাষা। আমাদের বাংলা ভাষাও প্রায় ৮% মতো আছে বিদেশি ভাষা, ৮% মতো। 25% আছে তৎসম শব্দ। তৎসম শব্দ কোনটা? সংস্কৃত, যেটা সংস্কৃত থেকে আমার ভাষা তো না, বাট ওটা আমার ভাষার মধ্যে ঢুকে গেছে। আবার তদ্ভব শব্দ আছে 60%। তদ্ভব মানে কি? এগুলো সংস্কৃত থেকে অপভ্রংশ হয়ে বাংলায় ঢুকছে। একদম খাঁটি, মানে আপনার কি বলবো, এটা আদি দেশি ভাষা যেটা, এটা আছে মাত্র 2%। মানে একদম গ্রামের ভাষা 2% আছে আমাদের টোটাল ভাষার মধ্যে। কারণ ভাষার মধ্যে বিদেশি শব্দ ঢোকাটা এটা কোনো অন্যায় না। বিষয়টা হলো কি, এই ঢোকাটা কি মানে আপনি ঢুকছে, সময়ের বিবর্তনে ঢুকছে, নাকি আপনি জোর করে ঢুকাচ্ছেন? এই জায়গাটা হলো আপত্তিটা। আবার জোর করে ঢুকালেই যে সেটা থাকতে পারবে তাও কিন্তু না। যদি মানুষ সেটাকে গ্রহণ না করে থাকবে না, এই সমস্ত ক্ষেত্রে গায়ের জোরটা কাজে লাগে না রে ভাই। এটা হলো গিয়ে মূল বক্তব্য। দেখেন, এই যে আমরা বাংলা ভাষা করি, বাংলা ভাষা নিয়ে আন্দোলন, বাংলা ভাষা প্রথম আন্দোলনটা কারা করছিল জানেন? তমুদ্দুন মজলিস। তমুদ্দুনও একটা মানে বাংলা সব বিদেশি শব্দ, মজলিসটাও একটা বিদেশি শব্দ। এটা শুনে আপনি এখনকার বাংলাদেশের লোক তমুদ্দুন মজলিস বুঝবেও না। তো তখন তো তমুদ্দুন মজলিসের সবাই বুঝতো। আলটিমেটলি ওটা টিকে নাই। মানে আমাদের বাস্তব জনজীবনে, ব্যক্তিগত জীবনাচরণে এই শব্দগুলো তেমন টিকে থাকে নাই, হারিয়ে গেছে। তো এখানে কিন্তু জোর জবরদস্তির কোনো স্কোপ নাই, যা হবার তাই হবে। এখন যে কথাটা নাকি তুষার বললেন, আমার খুব পছন্দ হয়েছে, যে এখানে আসলে বিদেশি কি দেশিটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো এখানে আপনি ভাষার মধ্যে রাজনীতি মিশাচ্ছেন কিনা, দ্যাট ইজ দ্য পয়েন্ট। বিদেশি শব্দ ইনকিলাব নিয়ে আপত্তি। ইনকিলাব তো একটা পত্রিকার নাম, এতদিন ধরে একটা পত্রিকা আছে ইনকিলাব, কেউ তো কোনো আপত্তি করে না যে ইনকিলাব পত্রিকা নাম হয় চলবে না। আচ্ছা, ইনকিলাব নিয়ে আপনি আপত্তি করবেন, ইত্তেফাক নিয়ে আপত্তি করেন না কেন? ইত্তেফাক তো বিদেশি শব্দ, ইত্তেফাক কি বাংলা শব্দ না? তো ওটা নিয়ে আপত্তি কেন? আপত্তিটা হলো যখন এটাকে রাজনীতিকরণ করা হচ্ছে। দেখেন, আপনারা যেটা স্লোগান বলি যে ইনকিলাব জিন্দাবাদ, আমাদের এই দেশের অস্তিত্বের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে প্রভাব বিস্তারকারী স্লোগান ছিল জয় বাংলা। এটা তো খাঁটি একদম পুরো বাংলা, জয় বাংলা শব্দ, বাংলাও বাংলা শব্দ, ঠিক আছে? এখন ওই স্লোগানটা আমরা দিই, এখন ওটা দিলে চাকরি চলে যাবে, আপনার মবের শিকার হবেন। কিছুদিন আগে দেখলাম এই আপনার ওই যে পদ্মা সেতু আছে না, এই পাশে একটা ক্যান্টনমেন্ট আছে,
ওখানে একটা স্কুল আছে, ওই স্কুলে কিছু বাসে পোলাপান যাচ্ছিল 7-8 পরে 6-7 পরে, এরা এখানে জয় বাংলা বলতে বলতে যাচ্ছিল। আচ্ছা, ওদের মনে জয় বাংলা ঢোকালোকে 15 বছর ধরে এই দেশে একটা হাসিনা সরকার ছিল, তারা তাদের এটাকে দলীয় স্লোগানে বানায় ফেলেছিল। এই বাচ্চা পোলাপান এরা দল কি বোঝে, স্লোগান কি বোঝে, বলতে বলতে তারা গেছে ওই সবগুলি স্টুডেন্টকে স্কুল থেকে বের করে দিছে, সবগুলিকে। তাহলে জয় বাংলা বলা অপরাধ ছিল? এটা বাংলা স্লোগান, তো বাদ দিলেন কেন? তার মানে রাজনীতি ঢুকে গেছে। যারা জয় বাংলা স্লোগানটাকে শুনেছে তারা রাজনৈতিক মন নিয়ে শুনেছে। ইনকিলাব জিন্দাবাদে যারা আপত্তি করছে তারা ওই রাজনৈতিক মন নিয়ে আপত্তি করছে। আমি যখন ইনকিলাব জিন্দাবাদের পক্ষে বলবো তখন আমি জয় বাংলার পক্ষেও বলবো। আমি ওই যে জয় বাংলার বিরোধিতা করি, আমি ইনকিলাব জিন্দাবাদের বিরোধিতা করব। কারণ দুইটাই পক্ষে বলাটা রাজনীতি না, কিন্তু বিপক্ষে বলাটা রাজনীতি। তো আমার কথা হলো কি, ভাষা নিয়ে রাজনীতি করেন না, ভাষাটাকে ভাষার মতো থাকতে দেন। মানুষ সিদ্ধান্ত নেবে যে কোনটা রাখবে কোনটা রাখবে না। যদি আপনি রাজনীতি করেন আর একটা বিকল্প রাজনৈতিক শক্তি বিপরীতে দাঁড়ায় যাবে। এখন আপনি বলবেন যে 5 আগস্টের পরে আসলো কেন, বেশি চলে এসছে, আসলো কেন? সেটারও একটা কারণটা আমি বলি আপনাকে। মূল ঘটনা হলো কি, জয় বাংলাটাকে আওয়ামী লীগ সরকার তাদের দলীয় স্লোগান বানিয়ে ফেলেছিল, দলীয় প্রপার্টি বানিয়ে ফেলেছিল, যে জয় বাংলা না বললে আপনি এই দেশে নাগরিক থাকতে পারবেন না। তারা এরকম একটা ধারণা মানুষের মধ্যে ছড়াই দিয়েছিল। কাজে যারা আওয়ামী লীগকে অপছন্দ করে তারা জয় বাংলাকে অপছন্দ করা শুরু করছে। কথাটা খেয়াল করেন। এখন তার বিপরীতে যারা আওয়ামী লীগের যারা পতন ঘটাইছে তাদের একটা বিকল্প একটা স্লোগান দরকার ছিল, এবং সেই বিকল্প স্লোগান হিসেবে যেহেতু ওই আন্দোলনের সময় যা নাকি নেতৃত্বের পর আন্দোলনটা ছিল কিন্তু স্বতঃস্ফূর্ত, সারা দেশে মানুষ কিন্তু আন্দোলন করছে হাসিনার বিরুদ্ধে। সারা দেশে মানুষে আন্দোলন না আসলে কিন্তু আন্দোলন হইতো না। কিন্তু আন্দোলনে কিছু চেহারা ছিল, কিছু মুখ ছিল। এই মুখগুলির মধ্যে জামাতের একটা প্রভাব ছিল। তখন তারা কি করবে? এখন বাংলাদেশে এরা তো দখল করে নিছে জয় বাংলা আমার স্লোগান, আরেক দল দখল করে নিছে বাংলাদেশ জিন্দাবাদ, বুঝলেন? ওরা দখল করে নিছে, এটা ওদের স্লোগান। কারণ আর কেউ বললে পরে সমস্যা। তখন তারা বিকল্প স্লোগান হিসেবে এই ইনকিলাব জিন্দাবাদ এই স্লোগানটাকে নিয়ে আসছে। আবার এটাকে মার্কেটিং করছে ওই আমাদের একজন যে ব্রাহ্মণ পীর আছে না, এই পিনাকি, সেটাকে খুব চমৎকার করে মার্কেটিং করছে। সে ভালো মার্কেটিং করতে পারে, এবং এই মার্কেটিং করার ফলে এটা কিন্তু এক ধরনের ভিত্তি পেয়ে গেছে। তো পাইছে এটা নিয়ে কিন্তু আমার কোনো আপত্তি নেই, পাইছে, অসুবিধাটা কী হয়েছে? আচ্ছা, এই যে ইনকিলাব মঞ্চ, ইনকিলাব জিন্দাবাদ, এই স্লোগানটাকে 5 আগস্টের আগে শুনছেন? শুনেন নাই তো, শুনেন নাই। কিন্তু এখন হয়েছে এটা হলো কি একটা প্রেক্ষিতে, একটা সময়ের, একটা যুগের একটা সন্ধিক্ষণে আসা, যখন নাকি আগের ওই যখন ওরা যখন পরাজিত হইল তখন ওদের সব কিছু নিয়ে তারা ডুবলো। আওয়ামী লীগ যখন ডুবলো তখন কিন্তু আওয়ামী লীগের সব কিছু নিয়ে ডুবছে, যেগুলিকে তারা দখল করছিল ওইগুলি নিয়ে ঢুকছে। দেখেন নাই মুক্তিযোদ্ধার গলার মধ্যে জুতা মালা পরাই দিছে, কী করে পরাই দিছে? কারণ ওরা মুক্তিযুদ্ধটাকেও নিজেদের দলীয় গ্রহণ করে ফেলেছিল। বঙ্গবন্ধুকে করছে তারা, তার মাথার উপরে দাঁড়িয়ে প্রস্তাব করছে, ভাঙছে। কেন? বঙ্গবন্ধুকে শেখ হাসিনার পরিচিত নাকি? কিন্তু আগেই পরিচিত ছিল। কিন্তু আওয়ামী লীগ যেটা করছে বঙ্গবন্ধুকে তার প্রপার্টি বানিয়ে ফেলেছে। এইটা বানাতে যেগুলো তাদের প্রপার্টি বানিয়েছে, ওরা যখন ডুবছে সব নিয়েই ডুবছে। তো এগুলি আসলে পলিটিক্যাল ব্যাপার। 21শে ফেব্রুয়ারি রাতে জামাত ইসলামের আমির শহীদ মিনারে ফুল দিতে গিয়েছিলাম। এটি নিয়ে কিন্তু বিতর্ক তৈরি হচ্ছে, কারণ জামাত ইসলামের সঙ্গে আপনাদের নেতারাও ছিলেন 11 দলীয় জোট হিসেবে। এই ব্যাপারটি হঠাৎ করে মানে প্রথমবারের মতো জামাত ইসলামের এই শহীদ মিনারে যাওয়া, সেটি আপনি আসলে কীভাবে দেখছেন? বড় বিতর্ক তৈরি করেছে এইটা। তো হচ্ছে যারা মানে কিছু লোক চায় যে জামায়াত ইসলামী ওই ধরনের রাজনীতিটাই করুক, একটা বিশেষ ধরনের রাজনীতি জামায়াত ইসলামী করুক, এটা কিছু লোকে চায়। যখন তারা দেখে যে জামায়াত ইসলামী এটা থেকে বের হয়ে আসছে আস্তে আস্তে, তখন তারা আবার সমালোচনা শুরু করে যে আপনি শহীদ মিনারে গেছেন কেন, আপনি তো এটা বিশ্বাস করেন না, এটা সেটা। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে এতদিন সমালোচনা করলাম আমরা যে তারা বাংলাদেশের দিবসগুলো পালন করে না, 16 ডিসেম্বর পালন করে না, 21শে ফেব্রুয়ারির মতো দিবস পালন করে না, শহীদ মিনারে যায় না, স্মৃতিসৌধে যায় না। ওই সমালোচনা করার পরে এখন তারা যেহেতু বিরোধী দল এবং দায়িত্বশীল জায়গায় এসেছে, তারা এখন এটা পালন করছে দলগতভাবে জোটের জায়গা থেকে, তাহলে এটা আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত। অহেতুক এটা নিয়ে আর সমালোচনা করাটা ঠিক না। আপনি এরপর দেখবেন যে তাদের তাদের যে ইতিহাস যেটা আছে, যে ইতিহাসের তারা ঘানি এখনও টানছে, সেইটা নিয়ে আপনার সমালোচনা আছে, আমাদেরও আছে, সেটা থাকবে, সেটা নিয়ে কোনো প্রশ্ন নাই। কিন্তু এখন তার রাজনীতিটা কী সেটাও আপনাকে দেখতে হবে। কাজেই
এটা নিয়ে সবসময় কাউকে এমনভাবে ফ্রেমিং করাটা আমার মনে হয় যে এটা কাজের কিছু হবে না। ফলে আমি এটাকে খুব পজিটিভ ঘটনা হিসেবেই দেখি, এবং তাদের এটা করার তো কোনো বিকল্প ছিল না। এটা না করার কোনো বিকল্প ছিল কি, মানে তারা না গিয়ে কি করতে পারতো, না গেলে আরও বেশি সমালোচনা হতো, আমরাই সমালোচনা করতাম যে আপনি বাংলাদেশের 32% মানুষের ভোট পেয়েছেন। এই বাংলাদেশের মানুষ স্বাধীনতায় বিশ্বাস করে, এই বাংলাদেশের মানুষ তাদের সমস্ত ইতিহাসকে আসলে খুব সেলিব্রেট করে, ধারণ করে, তাহলে আপনি তাদের ভোট পেয়ে কেন তাদের এই দিবসগুলোতে যাবেন না? তখন কিন্তু আমরাই সমালোচনা করতাম। ফলে তারা গিয়েছে, আমি এটাকে অবশ্যই একটা ইতিবাচক ঘটনা মানে হিসেবে এই যাওয়ার ব্যাপারে আপনাদের কোনো প্রভাব ছিল কিনা যেহেতু আপনারা থাকতে পারে। হ্যাঁ, জোটের তো একটা ব্যাপার আছেই, যেহেতু আমরা আমাদের তরফ থেকে বিরোধী দলীয় হুইপ আছে, এবং জোট তো কিছু কাজ তো যেটা দেখবেন আপনি জামায়াতের আমির সাহেব বলেছেন যে রাষ্ট্রীয় আচার, তো রাষ্ট্রীয় আচারগুলো তো আপনাকে পালন করতে হবে, এবং এটা প্রোটোকলের ব্যাপার আছে, কখন প্রধানমন্ত্রীর পরে কখন তারা দেবে, এটা দিতে মানে সাধারণত দিয়ে থাকে, এটাই আমাদের রাষ্ট্রীয় রীতি। ফলে তারা সেটা মেনে চলেছে, এই জন্য তাদেরকে আমি সাধুবাদ জানাবো। এবং এখানে যদি এনসিপির কোনো ভূমিকা থাকে বা এনসিপি থাকার কারণে তারা কিছুটা হলেও স্বস্তি বোধ করেছে, বা যেহেতু অনেক দিনের জড়তা ছিল সম্ভবত, সেখান থেকে তারা যদি খোলস থেকে বের হওয়ার জন্য কারো সহযোগিতা লাগে, সেটা যদি তারা এনসিপির মাধ্যমে হয়ে থাকে, তাহলে অবশ্যই এনসিপিকেও এটার কৃতিত্ব দেওয়া উচিত। আচ্ছা আচ্ছা, একজন দর্শক আছে, ফোনটা নিয়ে নিয়ে তারপর আসছি। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটি বলে প্রশ্নটি করেন। জি, আমি ঝর্ণা বলছি গাজীপুর থেকে। জি বলেন। আমি আর প্রশ্ন হলো মাসুদ সাহেবের কাছে, বলেন। ওনার কাছে আমার প্রশ্ন হইল যে স্মৃতিসৌধে এবং শহীদ মিনারে যদি আমরা জনগণ যারা ফুল দিব, আমাদের নাকি পূজা হবে, তাহলে জামাত এই কথাগুলি বলছে, তাহলে এই তারিখে স্মৃতিসৌধেতে জামাত মানে ফুল দিল, তাহলে তাদেরটা কি হইলো, এটা একটু আমার জানা দরকার। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। সেই প্রশ্ন, এবং আমার প্রশ্ন যে এই ফুল দেওয়ার মাধ্যমে কি আপনার জামাত ইসলামের রাজনীতিতে কোনো গুণগত পরিবর্তনের ব্যাপার দেখছেন কিনা? না, আমি প্রথমত বলি, দেখেন, শহীদ মিনার হওয়ার পরে গত 74 বছরে জামাতের কোনো শীর্ষ নেতা শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন করতে যায়নি, পুষ্পস্তবক দেয়নি। তার মানে কিন্তু এটা নয় যে এখন দেওয়া যাবে না। আমি নিজে ব্যক্তিগতভাবে জামাতের আমিরের এই পুষ্পস্তবক দেওয়াটাকে আমি পছন্দ করি, এবং আমি ওনাকে জন্য ধন্যবাদও জানাই। একটা জিনিস যে কথা সারাত সাহেব বললেন, এতদিন যে দেয়নি, এটা নিয়ে আমরা সবাই মিলে জামাতের সমালোচনা করেছি। তার মানে না দেওয়াটা খারাপ ছিল। এখন যখন দিছে, এখন আমি কেন সমালোচনা করব? কেন করব? এখন আমি বলি যে ভাই কালকে তাহলে দিলেন না কেন বলেন? ভাই এই লোকটা যাবো কই? আপনি বুঝান তো। দিলেও সমস্যা, না দিলেও সমস্যা, তাহলে করবেটা কি তারা? হ্যাঁ, বলবেন না তুমি কিছুই করতে পারবে না, কিও করতে পারবে না। তো সেটা তো আপনি বললেন, আপনি জিতলেন, তর্কে জিতলেন, আপনি আলোচনায় জিতলেন, কিন্তু আমরা আসলে কি চাই বলেন তো? আমরা কি চাই? আমরা কি প্রমাণ করতে চাই যে জামাত এই দেশে থাকা উচিত না? আমরা কি প্রমাণ করতে চাই অমুক পলিটিক্যাল পার্টি দেশে থাকা উচিত না? আমি কিন্তু তা চাই না। আমি চাই এই দেশটার উন্নতি করতে হলে এই দেশের সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, সমস্ত মানুষের মধ্যে একটা সহাবস্থান থাকতে হবে, যার যার পলিটিক্যাল মত তার কাছে থাকবে, কিন্তু মানে রাষ্ট্রীয়ভাবে আমরা সব একসঙ্গে থাকবো, এই চিন্তাটাকে সঙ্গে। আমি যদি মনে করেন সারাত স্যারকে ভয় পাই, তাহলে কি ওর সঙ্গে আমি চলবো না, ওকে দেখলে আমি দূরে সরে যাব। এটা কিন্তু জাতির জন্য ভালো না। আমরা ওর সঙ্গে তর্ক করবো, তর্ক করতে করতে একসঙ্গে হঠাৎ এই বোধোদয়ে একটু প্রশ্ন ওঠে না? কোনটা হঠাৎ? আচ্ছা, বোধন যদি এখন না হইতো, যদি 5 বছর পরে হইতো, তখনও তো হঠাৎই হইতো। এখন বললাম 74 বছর, তখন বলতেন 79 বছর, বলতেন তো ভাই সে করবেটা কি? আপনি বলেন তার কি করা উচিত ছিল? আমি আপনার ছেড়ে দিলাম, জামাতের আমিরের কি করা উচিত ছিল বলেন? আপনি কি বলবেন? এতদিন করেন না, এখন করেন, করছে, কইরা বিপদে পড়ছে। এখন বিষয়টা হলো কি, যে কথাটা ওই ঝর্ণা আপা বললেন, এটা খুব ভ্যালিড প্রশ্ন, যে এরা তো এতদিন বলছে এটা পূজা, এখন তারা কি বলবে? এখন তারা বলবে, শুনুন আমি একটা কথা বলি, জামাতের আমির কিন্তু বাইতুল মুকাররম মসজিদের খতিব না, এটা কিন্তু মাথায় রেখেন। তারা কিন্তু এদেশের ধর্মীয় গুরু না, তারা হলো একটা রাজনৈতিক দল। মানে এই যে কে জানি বলছিল না, বোধহয় মৌলানা ভাসানী বলছিলেন যে মানে জামাতে ইসলাম কিন্তু ইসলাম না আসলে। জামাতে ইসলাম একটা পলিটিক্যাল পার্টি, তাদের পলিটিক্সের চিন্তায় তাদের অনেক কিছু করতে হয়, তারা মূলত ইসলামকে নিয়ে চলে, ইসলামের কথা বলে মানুষের মধ্যে, এর ভোট পাওয়ার ব্যাপার আছে। বাংলাদেশ বিএনপি কি বলে? জাতীয়তাবাদী দল। তো আর দলগুলি কি জাতীয়তাবাদের বিশ্বাস করে না? করে তো। সমাজতন্ত্রে বিশ্বাস করে এরকম দল এই দেশে কমপক্ষে 32টা আছে, আলাদা কেন? এখন ইসলামী দল অনেকগুলি আছে, কিন্তু ইসলামী দল কিন্তু অনেকগুলি আছে,
তাদের নিয়ে কিন্তু এই প্রশ্নটা না, জামাতকে নিয়ে প্রশ্ন করে দলটা বড় হয়ে গেছে, এই জন্য প্রশ্ন। এখন আমার কথাটা হলো কি, তারা বলেছে যে এখন তারাই এটা ব্যাখ্যা দিবে। যখন আবার প্রশ্নটা খুব ভ্যালিড, আপনি যে একদিন বলছেন এটা করা যাবে না, এই কারণে করা যাবে না, এখন ওরা বলতেছে ভাই আমি তো এটা দলীয়ভাবে করতেছি না, আমি এটা করতেছি হলো গিয়ে যে বিরোধী দলীয় হিসাবে প্রোটোকল যেভাবে বলুক, হয়তো এটা পছন্দ হয় না, যুক্তিতে ধরলে এটা ঠিক হবে না, কিন্তু অজুহাতও দেয়, মাইনে নেন না রে ভাই। মানে আমাকে তো হলো কি, আর কত বিভক্ত থাকবেন একটা জায়গায় এসে, এখন সবাই আসতেছে শহীদ মিনারে, এটা তো ভালো, জি। না আসলে খুশি হইতাম। আচ্ছা, নিয়ে একজন দর্শক আছেন আমাদের সঙ্গে, ফোনটা নিয়ে নিই, তারপর আলোচনা আসছি। হ্যালো। হ্যালো, জি, আপনার নামটি বলে প্রশ্নটি করেন। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনার নামটি বলে প্রশ্নটি করেন। আমার নাম খন্দকার ইকরাম হোসেন, খুলনা থেকে করছি। আমার প্রশ্ন দুজনেরই কাছে, সেটা হচ্ছে, হ্যাঁ হ্যালো, জি বলেন বলেন। হ্যালো। হ্যাঁ আমার প্রশ্ন দুজনেরই কাছে, সেটা বলেন। হলো যে 30 লাখ শহীদের মৃত্যুর দাগ, মানে রক্তের দাগ জামাতের হাতে লেগে আছে, জামাতের হাতে লেগে আছে। সে তার জন্য তারা ইলেকশনও করছে, তারা ক্ষমতার কাছাকাছি চলে গেছে, অথচ 2000 লোক মারছে আওয়ামী লীগ, সে রাজনীতি করতে পারবে না। এটা কোন যুক্তিতে পড়ে ভাই? জি ধন্যবাদ। কেউ উত্তর দিবেন? মাসুদ ভাই বললেই ভালো হবে। মাসুদ ভাই। কি 30 লাখ লোক মানে মানুষ মারা গেছে, সেখানে সেই রক্তের দাগ জামাতের হাতে আছে, আর আওয়ামী লীগ 2000 লোক মারছে, তার সে রাজনীতি করতে পারছে জামাত। না, আমি নিজে একটা কথা বলি, আমার কথা হলো কি, যে কোনো হত্যাকাণ্ড সে সংখ্যাটা ইম্পর্টেন্ট অবশ্যই, তারপরে যে কোনো হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত, যে কোনো হত্যাকাণ্ডের একজন মূল্য বিচার হওয়া উচিত, 30 লাখ মূল্য বিচার হওয়া উচিত, এবং যদি সে হত্যাকাণ্ডের জন্য কোনো একটা দল দায়ী হয় তার বিচার হওয়া উচিত। কিছু কিছু বিচার তো হয়েছে, কিছু কিছু বিচার তো হয়েছে, এবং এই গণ আন্দোলনে যারা মারা গেছেন, এই জুলাই আন্দোলনে যারা মারা গেছেন, এদেরও হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত, এবং কঠিনতম বিচার হওয়া উচিত। এমন বিচার হওয়া উচিত যেন ওই বিচার দেখে পরবর্তীতে কেউ এই ধরনের ঘটনা ঘটানোর ইচ্ছা প্রকাশ না করেন। এবং বিচার চলা, এখন যেটা হয়েছে নির্বাহী আদেশে আওয়ামী লীগের এটাকে কার্যক্রমটাকে, আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করা হয় নাই, নির্বাহী আদেশে কার্যক্রমটাকে স্থগিত রাখা হয়েছে। আমি এটার পক্ষে না, আমি মনে করি কোনো দলেরই কার্যক্রম নির্বাহী আদেশে স্থগিত হওয়া উচিত না। একটা আদালতে একটা মামলা হয়েছে, যদি আদালত সিদ্ধান্ত নেয় যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, পারবে না, যদি বলে পারবে পারবে, সেটা আদালতের উপর ছেড়ে দেওয়া উচিত। 18 মাস হয়ে গেলো আদালতে মামলাটা তারা করলো না কেন, মানে এটা অগ্রসর হওয়া উচিত ছিল, যা হবে। কিন্তু মানে মামলা চলাকালেও আমি মনে করি তাকে নির্বাহী আদেশে স্থগিত করে রাখাটা আমার কাছে ভালো লাগেনি। একটু হলো অন্য আলোচনা, আমি বিতর্ক নিয়ে আপনার কাছে আসবো। আপনার একটা প্রশ্ন আছে, আমি একটু স্যারতুষ আপনার একটা অন্য বিষয় নিয়ে প্রশ্ন করতে চাই। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে 12ই মার্চ সংসদীয় অধিবেশন শুরু হতে যাচ্ছে। এই সংসদ অধিবেশন নিয়ে আপনাদের প্রস্তুতিটা কীরকম? মানে আমরা যে সংসদ আসলে কেমন সংসদ এবার দেখতে পাবো? আমরা তো একটা খুবই ইফেক্টিভ এবং ডেমোক্রেটিক রাষ্ট্রে সংসদ যেমন থাকে সেরকম সংসদ চাই। বিশেষত গত 3টা সংসদ যেভাবে অকার্যকর হয়ে একটা মানে ক্যাঙ্গারু সংসদে পরিণত হয়েছিল, সেখান থেকে আমরা চাই যে একটা ভালো সংসদ, প্রাণবন্ত সংসদ, যেখানে সত্যি সত্যি প্রত্যেকটা সেকেন্ডের পেছনে যেহেতু বাংলাদেশের জনগণের অর্থ খরচ হচ্ছে, ফলে সেখানে অবশ্যই প্রত্যেকটা সেকেন্ড যেন কাজে লাগানো হয় এবং সেখান থেকে মানুষ আসলে ফল পায় তাদের প্রাত্যহিক জীবনে। কিন্তু এবং এই কারণে এই সংসদের প্রধান কাজটা হচ্ছে অন্তত শুরুর দিকে যে সংস্কার নিয়ে আপনি জানেন অনেক কিছু হয়েছে, তারপরেও যেখানে এসে থেমেছে গণভোটে যেগুলো পাস হয়েছে সেই সংস্কারগুলো নিয়ে কিন্তু আর বিতর্ক নাই, কারণ এগুলো জনগণের দ্বারা অনুমোদন হয়েছে। এবং সে কারণেই 2টো শপথের ব্যাপারটা ছিল, কিন্তু সেখানে সরকার একটা শপথ নেওয়ার মধ্য দিয়ে শুরুতেই কিন্তু একটা মানে আমি বলবো যে একটা মানে জেন্টেলম্যানস পলিটিক্স বলতে যেটা বোঝায় সেখান থেকে তারা একটু বেরিয়ে এসছে, এবং তাদের এটা করার কোনো দরকার, কোনো যৌক্তিকতাই নাই। মানে যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ভিত্তিতে নির্বাচন হয়েছে, সেখানেই এই দুটো মানে শপথের কথা বলা আছে। তো আপনি একটা শপথ করলেন আর একটা শপথ করলেন না, এটা কিন্তু একটা সিরিয়াস মানে এগ্রিমেন্ট ভঙ্গ করার মতো বা চুক্তি ভঙ্গ করার মতো। এখন আমরা দেখলাম যে নির্বাচন কমিশন বা প্রধান নির্বাচন কমিশনার 77 জন এমপিকে, সংসদ সদস্যকে 2টো শপথ পড়িয়েছেন, অর্থাৎ তারা বিরোধী দলের সংসদ সদস্য যারা, আর সরকারি দলের সংসদ সদস্যদের একটা শপথ পড়িয়েছেন। দুটো ঘটনা তো একসাথে চলতে পারে না, যে কোনো একটা আইনসম্মত, আরেকটা তার মানে বেআইনি,
তার কোনটা যদি দুটো শপথ পড়ানো আইনসম্মত হয়ে থাকে তাহলে সরকারি দলের একটা শপথ পড়াটা আইনের ব্যত্যয়, আর যদি সরকারি দলের একটা শপথ পড়াটাই আইনসম্মত এবং সাংবিধানিক হয়ে থাকে তাহলে আপনি দুটো শপথ পড়ানোর কারণে ইলেকশন কমিশনকে জবাবদিহির আওতায় আনতে হবে। কথাটা খুব পরিষ্কার, দুটো জিনিস একসাথে চলতে পারে না, এটা তো অপশনাল বিষয় না। একই জায়গায় লেখা আছে যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এই নির্বাচনের মানে আইনি ভিত্তি, সেখানেই বলা আছে যে আপনি একই সাথে সংবিধান সংস্কার পরিষদ সদস্য, একই সাথে সংসদ সদস্য, এবং 180 কার্যদিবস পরে এই সংবিধান সংস্কার পরিষদটা ডিসলভ হয়ে যাবে অটোমেটিক্যালি। কিন্তু সেখানে যে প্রশ্নগুলো এখন হঠাৎ করে বিএনপি এনেছে এটা খুবই দুঃখজনক এবং খুবই অনভিপ্রেত। কারণ তারা তো জুলাই সনদ বাস্তবায়ন আদেশটা এসছে সম্ভবত নভেম্বর মাসে, এরপরে আরও 2 মাস ছিল, তখন তারা এটা নিয়ে কোনো আইনি প্রশ্ন তোলে নাই, এটার ব্যাপারে বলে নাই যে আমরা এটা মানবো না। এখন হঠাৎ করে ক্ষমতায় আসার পর তারা যখন এটাকে মানছে না তখন জনগণের কাছে এই বার্তাটা যাচ্ছে যে ওই আওয়ামী লীগের মতো, আওয়ামী লীগ যেভাবে 2/3 ক্ষমতার কারণে কোনো কিছুই তোয়াক্কা করার প্রয়োজন মনে করতো না, বিএনপির মধ্যে সেরকম একটা অ্যাটিটিউড দেখা যাচ্ছে যে আমাদের কাছে 2/3 আছে, কাজে আমরা কোনো কিছু না মানলেও চলবে। কিন্তু আপনার কাছে 2/3 কেন, যদি 100% সংসদীয় আসনও থাকে তবু তো আপনি গণভোটকে অবজ্ঞা করতে পারবেন না। গণভোট ইজ গণভোট, এবং বাংলাদেশের ইতিহাসে এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা গণভোট হয়েছে। সেই গণভোটকে আপনি যদি বলেন যে আমি এটা মানতে বাধ্য নই তাহলে তো আসলে এটা খুব খারাপ হয়। এবং এখানে 2টা ম্যান্ডেট জনগণের, একটা হচ্ছে প্রতিনিধিত্বশীল ম্যান্ডেট, দ্যাট ইজ আপনি হচ্ছেন মেম্বার অফ পার্লামেন্ট, আর একটা হচ্ছে জনগণের ডিরেক্ট ম্যান্ডেট রাষ্ট্র সংস্কার প্রশ্নে। তো প্রতিনিধিত্বশীল ম্যান্ডেট দিয়ে আপনি তো ডিরেক্ট ম্যান্ডেটকে ছড়ি ঘোরাতে পারেন না, কিন্তু সেটা সরকার শুরু করার কারণে একটা আশঙ্কা তৈরি হয়েছে যে বিরোধী দলও নন কোঅপারেশন মোডে চলে যাবে কিনা, প্রথম দিনে তারা বয়কট করবে কিনা, এটা করতে পারে। কারণ যদি দেখা যায় যে এই সংবিধান সংস্কার যতটুকু আমি বিএনপি দায়িত্বশীলদের কথা শুনলাম তাদের আসলে এই শপথ নেওয়ার কোনো ইচ্ছা নাই এবং তারা এটা নেবে না, তো তখন বিরোধী দলীয় সংসদ সদস্যরা কী ভূমিকা রাখবে বা কী অবস্থান নেবে সেটা আমরা প্রথম অধিবেশনে দেখতে পাবো বা আরও আগে হয়তো বুঝতে পারবো। কিন্তু যেটা হয়েছে সেটা না হলেই ভালো হতো, আমরা একটা সুন্দর এবং কোনো রকম বিতর্কহীন একটা শুরু করতে পারতাম। মাসুদ কামাল, এই জায়গায় যদি এই সংবিধান নিয়ে যে 2টি শপথ নেওয়া বলি, স্বাধীন মালিক একটা ব্যারিস্টার স্বাধীন মালিক উনি একটি মন্তব্য করেছিলেন, সেখানকার মন্তব্য জানেন যে সাবেক প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিক আলম উনি একটি মন্তব্য করেছেন যে সংবিধান শুধু তিনিই বোঝেন, আমরা সব ধরছি, এরকম একটা মন্তব্য করেছেন ফেসবুকে, এবং আপনাকে নিয়ে একটা আছে মন্তব্য করেছেন সব কিছু না, আপনার সাথে শফিক আলম কোনো ঝামেলা আছে কিনা মন্তব্য করেছেন, এবং এটি নিয়ে আপনার মন্তব্যটি জানতে চাইব আর কি। এক নম্বর কথা হলো যে স্বাধীন মালিক সংবিধান বিশেষজ্ঞ নয়, এটা যদি আরেকজন সংবিধান বিশেষজ্ঞ বলতো তাহলে ভালো হতো। উনি বলছেন যে উনি সব বোঝেন, আমরা সব ধঞ্চা। স্বাধীন মালিকের তুলনায় সংবিধান বিষয়ে শফিকুল আলম ধঞ্চা, আসলেই ধঞ্চা। আর উনি আসলে নানা বিষয়েই ধঞ্চা, কারণ উনি দেখলাম মাঝখানে একটা বলছেন যে এগুলো নাকি বাংলা শব্দ, ইনকিলাব, ইনসাফ, আজাদি, এগুলি সব নিয়ে খুব সুন্দর সুন্দর বাংলা শব্দ, এমনকি ওই যে আপনার চু ডট ডট লিংপং ওটাও নাকি বাংলা শব্দ। তো এটা বলার মাধ্যমে বোঝা যাচ্ছে যে ভাষার সম্পর্কে উনি এক ধঞ্চা, কোনো সন্দেহ নাই। এগুলো যে একটা বাংলা ভাষায় যে সমস্ত শব্দ ব্যবহার হয় সবই বাংলা শব্দ না, এটা বোঝার মতো সেন্সটাও তার মধ্যে কাজ করে না, দেখ ওটা অন্য আলাপ। এখন দেখেন সংবিধান বিষয়ে অনেকে অনেক কথা বলতে পারে, যারা নাকি সংবিধান বিশেষজ্ঞ তারাও বলতে পারেন, আমরা যারা সংবিধান বুঝি না আমরাও টুকটাক কথা বলতে পারি। যেমন সরাত সাহেব বলেন, এটা ওনার একটা অপিনিয়ন আছে, উনি বললেন ওনার বলার মধ্যে হয়তো কিছু ওনার পলিটিক্যাল পার্টির যে এটা চিন্তাটা সেটা প্রতিফলিত হবে। আমি হয়তো আমার মতো করে বলবো, বিএনপি সালাউদ্দিন সাহেব তার মতো করে বলবে, এদের কাউকেই কিন্তু আপনি ইগনোর করতে পারবেন না, কারণ তার তো একটা লজিক আছে। আমি মনে করি কি জানেন, এই যে বিতর্কটা তো তৈরি হয়েছে না, এই বিতর্কটা আসলে চাপাই দেওয়া হয়েছে, জাস্ট এই বিতর্কটা চাপাই দেওয়া হয়েছে। এবং এই পুরো জিনিসটার মাস্টার মাইন্ড হল ডক্টর আলী রিয়াজ। আলী রিয়াজ সাহেব নিজের জেদটাকে বাস্তবায়ন করার জন্য এগুলি করছেন। আমি মনে করি এই লোকটা বিচার হওয়া উচিত, জাস্ট এই লোকটার বিচার হওয়া উচিত। এমন এমন কাজ করছে, আমাদের সিস্টেমকে, আমাদের আইনকে, আমাদের আপনার কনভেনশনকে সবগুলিকে সে ভেঙে তছনছ করে দিচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন স্টেপে এই কাজগুলো উনি করছেন। জুলাই সনদ, ওকে, জুলাই সনদটা করার পর জুলাই সনদ থেকে ভালো কিছু নাই, অনেক কিছু আছে। জুলাই সনদ আমি তো ভোট দিয়েছি ভাই, আমি কি ভোট দিয়েছি জানেন? আমি জুলাই সনদে যাইনি, প্রথম আমি দেখছি এখানে অনেক কিছু ভালো ভালো আছে। যেমন আমাকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে আমি কি দ্বিকক্ষ বিষয় পার্লামেন্ট চাই, আমি চাই। আমি কি আপনার ওই চাই যে পিয়ার পদ্ধতি চাই নাকি আমি পিয়ার পদ্ধতি চাই, এটা আমার পছন্দ। আমি তো বিএনপি করি না ভাই, আমি চাই পিয়ার পদ্ধতিতে। তো এগুলো যখন মনে হয়েছে ভালো পদ্ধতিগুলি, আমি কিন্তু হাতে একটা সিল মারছি। মারার পর আমার কাছে মনে হলো তো অনেক কিছু আমি চাই না, ওগুলো যখন মনে হচ্ছে না তো একটা সিল মারছি।
তো 2 সিনেমাতে ভোট নষ্ট হয়ে গেছে। কিন্তু আমি কি করব? এই যে একটা প্যাকেজ করা, যে এই প্যাকেজের মধ্যে আপনি হা মারলে সব ইয়েস, সব পাবেন, না মারলে আমি তো সব চাই না, আমি কিছু কিছু চাই। কাজে এইভাবে গণভোট হয় না, এই জিনিসগুলো দরকার ছিল না। এটাকে উনি আরো ইজি, ভাই বেসিক পয়েন্ট কয়টা বলেন তো আপনি? এখানে বেসিক পয়েন্ট হলো 2টা, আমি যেটা বুঝি। বেসিক পয়েন্ট একটা হলো অন্তর্বর্তীকালীন সরকার, মানে তত্ত্বাবধায়ক সরকার, এটা হলো বেসিক পয়েন্ট। তত্ত্বাবধায়ক সরকার চাই কি চাই না? তো তত্ত্বাবধায়ক সরকার তো বিএনপিও চায়, তাদের 31 মধ্যে এটা আছে। আরেকটা কি, উচ্চকক্ষ পিয়ার পদ্ধতি। এই এতগুলি তো প্যাকেজ করার কোনো দরকার পড়ে না রে ভাই। এমনকি তত্ত্বাবধায়ক সরকার এখানে আনা উচিত না, দরকার নাই কোনো। কারণ এটা নিয়ে তো কারো কোনো বিরোধ নাই, ওটা আনার দরকার নাই। আপনি জাস্ট খালি উচ্চকক্ষ আনেন, উচ্চকক্ষ আবার সবাই চায়, ওটা নিয়েও বিরোধ নাই। উচ্চকক্ষে পিয়ার হবে কি পিয়ার হবে না এইটা আনেন, আপনি এইটা আইনে ছেড়ে দেন। আর বাদ বাকিগুলি দরকার নাই রে ভাই। এতগুলি পেঁচাই একটা প্যাকেজ বলে, যে এটা বলি না আমি, যে সকালে আপনি আমাকে নাস্তার দাওয়াত দিচ্ছেন, দাওয়াত দিয়ে বলতেছেন যে এই হলো প্যাকেজ, এখানে ফল আছে, আপেল আছে, কমলা আছে, রুটি আছে, মামলেট আছে, ডিম আছে, সব কিছু আছে, সবজি আছে, তার মধ্যে 1 প্যাক মদও আছে দিয়ে আপনি করলেন পুরোটাই প্যাকেজ। আপনি যদি খান পুরোটাই খাবেন, না খেলে একটাও খাইতে পারবেন না। কারণ আমার চিন্তা কি, আমি তো মদ খাই না, যে কোনো খাই না, ধর্মীয় কারণে খাই না। আর আমি চিন্তা করবো আমি সব যদি খাই তাহলে তো আমার এটা হারাম খাওয়া হবে। তো আমি যদি না খাই, আমার না খেয়ে থাকতে হবে। ভাই এখন আমি না খাই, মদের কথা চিন্তা করে আমি খাইলাম না, কিন্তু আমি যে ডিমটা হারাইলাম, ডিম হারাইলাম, আবার ডিমের কথা মনে করে খাইলাম, তা পুরো খাইলাম। এইভাবে হয় না। এই পুরা ঝামেলার মানে আপনার মূল ব্যক্তি হলো ডক্টর আলী রিয়াজ। উনি দেখতেন আপনি গত 24 অগাস্টেই দেশে এসে বলছিলেন যে এই সংবিধান সংশোধন করা যাবে না, পুনর্লিখন করতে হবে। এই একটা জ্ঞান দিয়া উনি চলে গেছিল ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করতে, ওনাকে তখন বুঝাই গেছিল এটা। আর ডক্টর ইউনূস মোটামুটি এই সমস্ত ব্যাপারে তার জ্ঞান গম্যি কম, তার মধ্যে হয়ে গেছে বুড়া হয়ে গেলে যেটা হয়, তার তুর দু একটা সিরা যায়, যে যা বলে মুগ্ধ হয়ে শুনি, কি কয় কি না কয় আল্লাহ জানে। ওনার হয়তো আমি তখনও বলতাম এইগুলি সম্পর্কে, উনি মনে করছে যে এর মতো জ্ঞানী বোধ পৃথিবীতে আর কিছু নাই। তো এখন তবে এগুলি বাজাইছে আল্লাহ, এখন কেমন লাগে? মাসুদ কামাল সাহেব বলছিলেন যে এই গণভোটটার আসলে প্যাকেজটাই একটা গোলমেলে অবস্থায় ছিল এবং এটা বাস্তবায়নও আসলে একটা গোলমেলে অবস্থায় আছে। না, আমি অবশ্য সেরকম মনে করি না। এটা প্যাকেজটার ব্যাপারটা কি, সেট মেনুর মতো। আপনি সেট মেনু থেকে কোকা কোলাটা খাবেন না, তাই বলে আপনি সেট মেনুর পুরো বিলটাই আপনাকে দিতে হবে। আর যদি না খান, সেটা না খাওয়ার, আপনি যদি ইয়েস, তাহলে ইয়েস, ওই মেনুর একটা যে কোনো একটা আইটেমের ব্যাপারে আপনার আপত্তি থাকতে পারে। বাট আপনি যেহেতু মেনুটা নিচ্ছেন, যেমন এই যে সেট মেনুর অনেকগুলো সকালবেলার অনেকগুলো খাবারের কথা উনি বললেন না, আর মাসুদে বললেন, তো মদটা উনি খাবেন না, বাকি কিন্তু তাকে কিন্তু নাস্তাটা কিন্তু করতে হলো। এমন না যে আপনাকে ওই নেয়া মানে সবই নিতে হবে, আপনি বেশিরভাগ জিনিসে একমত হচ্ছেন। আর নায়ের ব্যাপারেও হচ্ছে, আর না খেলে নাই, তো যারা না দিয়েছে 30% মানুষ তো না দিয়েছে। তো এটা হলো একটা, যে কোনো গণভোটে এরকমই ঘটে। আর গণভোটে আপনি দেখবেন যে জিয়াউর রহমান সাহেবের গণভোটও কিন্তু আপনার মনে হচ্ছে যে একটা প্রশ্ন, কিন্তু একটা প্রশ্নের মধ্যে তো 19টা দফা ছিল। এভাবেই থাকে সব গণভোটে, আপনি প্রশ্নগুলো দেখবেন মোটামুটি এরকম থাকে। হ্যাঁ, আরও সহজ করা যেত যদি রাজনৈতিক দলগুলো একমত হতো, যে প্রশ্নগুলোকে কমিশন বা পুরো ওই সময়কার পরিস্থিতি আপনার ফান্ডামেন্টাল মনে করেছে, যেগুলোতে রাজনৈতিক ঐক্যমত্য হয় নাই, ওই প্রশ্নগুলোকে আনা হয়েছে গণভোটে। এটা ছাড়া কোনো বিকল্প ছিল না। তার মধ্যে 3টা ফান্ডামেন্টাল। একটা হচ্ছে যে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিয়োগ কারা দেবে, এটা নির্বাহী বিভাগের হাত থেকে বের করতে হবে, এটা ছিল একটা অবজেক্টিভ। দ্বিতীয়ত হচ্ছে যে উচ্চকক্ষ এবং পিআর, এবং তৃতীয়ত হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আগের ফর্মুলায় না, ত্রয়োদশ সংশোধনীর মতো না। ত্রয়োদশ সংশোধনীর মধ্যে যেভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আছে, যে সর্বশেষ প্রধান বিচারপতি, এবং এই ফলে দলীয়ভাবে নিয়োগের যে একটা ব্যাপার আমরা দেখেছি, এটা থেকে বের হওয়ার একটা প্রচেষ্টা ছিল। এখন বাস্তবায়নের ক্ষেত্রে তো আর কোনো জটিলতা নাই, এটা তো জুলাই সনদ বাস্তবায়ন আদেশে বলে দেওয়া আছে। গণভোটে যেহেতু জনগণ অ্যাপ্রুভ করেছে, তার আগে আবার জুলাই কি বলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সব দল বসে একমত হয়ে সাইন করেছে। তাহলে তো আপনি অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছেন। এখন শুধু এটাকে মানে কিছু টেকনিক্যাল বিষয় আলোচনা করে আপনাকে 180 কার্য দিবসের মধ্যে শেষ করতে হবে। ফলে এটা বাস্তবায়নে কিন্তু কোনো জটিলতা নাই, কিন্তু যদি আপনি এটা না করেন তখন কিছু জটিলতা হবে। এটা হচ্ছে আমার বক্তব্য। মাসুদ কামাল, একদম শেষ পর্যায়ে চলে এসে যদি আমি আপনার একটা প্রেডিকশন জানতে চাই, যে সংসদ যদি 12 মার্চ সংসদ অধিবেশন শুরু হয়, এবারকার সংসদ অধিবেশনটা কেমন হবে মনে হয়? এবারকার সংসদ আমার বিবেচনা অনেক ভালো সংসদ হবে, অনেক ভালো। আমাদের এখানে সংসদের একটা চেহারা আমরা দেখতাম, যে বলতো যে প্রথমেই যারা হাঁটতো তারা বলতো যে একদিনও শান্তিতে থাকতে দেবো না। তারপরে যে নিয়ে মনে করেন আপনার এই একটা ওয়াকআউট অথবা বয়কটের একটা মানে আপনার কালচার ছিল।
আমার মনে হয় এবারের সংসদ সেরকম হবে না। কারণ এবারের সংসদ হয়েছে কি, বিএনপির সঙ্গে জামাতের অমিল খুব একদম মানে একদম বিপরীত অবস্থান করে না এই দুটা দল। যেটা নাকি আওয়ামী লীগের সঙ্গে জামাত করে, আওয়ামী লীগের সঙ্গে বিএনপি করে, এটা কিন্তু অতটা একদম বিপরীত মিলিত অবস্থান করে না। যে কারণে এরা একসঙ্গে অনেকদিন ছিলও বটে। যে কারণে আমার মনে হয় এবারে সংসদটা বেশ মানে ভালো সংসদ হবে। এবং এখান থেকে আর এর মধ্যে আমি যা দেখতেছি মানে সরকারি দলের মানে প্রধানমন্ত্রীর যে আপনার কর্মকাণ্ড, কথাবার্তা, এগুলো আমার কাছে খুবই সেন্সিবল মনে হচ্ছে যে হয়তো ভালোই হবে। তবে প্রধানমন্ত্রীকেও তার এই যে যেগুলি বলেন এগুলি যে আসলে মিন করেন তারও কিন্তু কিছু প্রমাণ ওনাকে রাখতে হবে। যেমন আপনারা একটু আলাপ করছিলেন যে ব্রাহ্মণবাড়িয়াতে রুবিন ফারহানাকে যে তার দলের লোকরা যা করলো, আমি তো মনে করি ওনাকে হ্যাঁ এটা যে এই কাজগুলি তারা ভালো করেনি এটা তাকে প্রমাণ করতে হবে এবং ওই দলের লোকগুলির বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। যদি অ্যাকশন না নেয় তাহলে লোকে ভাববে কি ওনার কথা এগুলো বাদ কি বাদ, এগুলো আসলে মিষ্টি মিষ্টি কথা বলে, আসলে কিছুই করে না। তো এই জিনিসটা ওনাকে প্রমাণ করতে হবে ভাই। মানুষের মন থেকে বিশ্বাস একবার উঠে গেলে না পরে ওই বিশ্বাসটা ফেরত না খুব কঠিন হয়ে যায়। আচ্ছা, দুজনকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজকের পর্ব থেকে এখানেই বিদায় নেব। আগামী পর্ব নিশ্চয়ই আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটি নিয়ে সঙ্গে থাকবেন।